জি, আমি আপনার কাছে বেশ কিছু বিষয়ে কথা বলতে চাইবো। তবে শুরু করি যেটা নিয়ে বর্তমানে খুব আলোচনা হচ্ছে, রাষ্ট্রপতির পদত্যাগ। তিনি পদত্যাগ করেছেন বা তাকে পদত্যাগ করানো হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ফলে আপনার কাছে শুধুমাত্র এটুকু শুনতে চাই যে এখান থেকে কি বার্তা দেয়া হলো বা পাওয়া গেল এবং এর ফলে রাষ্ট্রপতিকে সরানোর ফলে, রাষ্ট্রপতি সরে যাওয়ার ফলে কি পরিবর্তন হলো রাজনীতিতে বা সার্বিকভাবে? আমার কাছে জিনিসটা খুব স্বাভাবিক একটা বিষয় বলেই মনে হয়েছে প্রথম থেকে। রাষ্ট্রপতি এবার নির্বাচনের পরে বিএনপি নিশ্চয়ই নিজস্ব রাষ্ট্রপতি নিজেকে রাখার চেষ্টা করবেন, বা ওটি হলো স্বাভাবিকতা। ওনারা এই রাষ্ট্রপতিকে একটা সাংবিধানিক ধারাবাহিকতা এবং সবকিছু গুছিয়ে নেওয়ার পর উনি চলে যাবেন এবং ওনারা নিজস্ব একজন হুম, রাষ্ট্রপতি নির্বাচন করবেন। এটা খুব স্বাভাবিক একটা বিষয় ছিল এবং স্বাভাবিকভাবেই দেখার কথা ছিল। কিন্তু এখন যে জিনিসটা নিয়ে মানুষের মধ্যে একটা সন্দেহের উদ্রেক হয়েছে সেটা হলো বিষয়টাকে একটু অস্বাভাবিক প্রক্রিয়া করা হয়েছে। মানে শুক্রবার দিন বিকেলের মধ্যেই করা হলো, ওই শনিবার বা রোববার অফিসিয়াল টাইমে নয়, এবং খুব তাড়াহুড়ো করে স্পিকার সাহেব যেহেতু উনি অ্যাক্টিং থাকবেন, ওনার যাকে ভারপ্রাপ্ত, তাকে বিদেশ থেকে আনা হলো। আনার পরে দুপুরে উনি পৌঁছালেন, বিকালে একেবারে তড়িঘড়ি ওনার কি বলে ওটাকে পদত্যাগপত্র সহ সবকিছু হলো, সাংবাদিক সম্মেলন হয়ে গেল। তখন একটা প্রশ্ন অনেকে তুললেন, যেটা সম্পর্কে আমি সত্য মিথ্যা জানি না, যে এত তাড়াহুড়ার দরকার ছিল কি? এটার সঙ্গে কি সেনাবাহিনী প্রধান বা বাইরে ছিলেন, দেশের বাইরে, সেই সময় করার কথা ছিল, বা সেই ধরনের একটা কোনো উদ্যোগ সেই কারণে নেওয়া হয়েছে কিনা? এটা কেউ কেউ হুম। এই বিষয়টি কথা তুলেছেন। এটা সম্পর্কে আমি নিশ্চিত নই, সেনাপ্রধান কবে গেছেন কবে আছেন এটা আমি জানি না। তবে সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রপতির একটা ভালো নিবিড় সম্পর্ক আছে। মানে বাংলাদেশের সেনাবাহিনী সর্বাধিনায়ক হলো আমাদের রাষ্ট্রপতি, সোফার আমি যতটুকু জানি আর কি। এবং ওনাদের সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের রাষ্ট্রপতি। সেই হিসাবে রাষ্ট্রপতি সেনাপ্রধানের আহ, সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল, এবং আগেও কয়েকবার রাষ্ট্রপতি তাকে বিভিন্ন সময় বিভিন্ন প্রোটেকশন দিয়েছেন, এবং ভবিষ্যতেও ওনার পদত্যাগের বিষয়ে উনি কোনো আসছেন কিনা আসবেন কিনা সেটা একটা মানুষের মধ্যে, কিছু কিছু মানুষের মধ্যে একটা আমি না, কিন্তু দেখেন সংশয় দেখেছি জনাব বা জিম কাদের সন্দেহ। সেনাপ্রধান দেশের বাইরে আছেন। হ্যাঁ, কিন্তু সেনাপ্রধান জানেন না বিষয়টা তো এমন হবার কথা না এই সময়। মানে আমরা সবাই জানছি যে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, করছেন, আজকে করবেন, কালকে করবেন। মানে পদত্যাগের আগে থেকেই জানি। ফলে সেনাপ্রধানও নিশ্চয়ই জানেন দেশের বাইরে থাকলেও। হ্যাঁ, তা অবশ্যই, হুম, সেই জন্য আমি বললাম জিনিসটা যারা যারা বলেছেন বিভিন্ন জায়গায়, এই ধরনের আমার ইউটিউবের টক শোতে অনেকে বলে, সেই জন্য আমি কথাটা উঠালাম। যে তাছাড়া এটা ওনারা নতুন ভাবে নির্বাচিত হয়ে এসেছেন, ওনাদের নিজস্ব চয়েসের রাষ্ট্রপতি দিবেন, এটা খুব স্বাভাবিক। অনেকে আবার বলছেন যে এটাকে এমন সময় নিয়েছেন যে পরবর্তী 5 বছর পরে যখন আবার নির্বাচন হবে সেই সময় যেন ওনাদের রাষ্ট্রপতি থাকতে পারে, সেই জন্য হতে পারে। কিন্তু যেখানেই কারণ হোক, তাড়াহুড়া করা এবং জিনিসটাকে একেবারে অফিস দিয়ে না করে একেবারে ছুটির দিনে করা, এবং একেবারেই একজনকে বাইরে থেকে বিদেশ থেকে ফিরিয়ে এনে করা, এটার মধ্যে কিছুটা অস্বাভাবিকত্ব অনেকে লক্ষ্য করেছে। আমিও সেইভাবেই জিনিসটাকে দেখেছি। তবে এমনি ওটা কিছু না হলেও আমি মনে করি এটা হয়েছে স্বাভাবিক, এবং স্বাভাবিকভাবেই চিন্তা করা উচিত। আচ্ছা। মানে একটা গুঞ্জন আছে সেটাও নিশ্চয়ই শুনেছেন যে শেখ হাসিনার সাথে কথা বলেছেন তিনি বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থায়। এটা একটা তার বিরুদ্ধে একটা অভিযোগের বিষয় তোলা হচ্ছে। যদিও তিনি মানে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি বিষয়টি একদমই অস্বীকার করেছেন। অবাস্তব, কাল্পনিক ইত্যাদি এরকম শব্দ ব্যবহার করে অস্বীকার করেছেন। আ আপনার কাছে এটার বিষয়ে আপনার কি মনে হয়? এটা যদি এক লাইনে শুনি এবং আপনিও সম্প্রতি বা মানে এর মধ্যেই আরকি শেখ হাসিনার সাথে আপনারও কথা হয়েছে বলে আপনিই বলেছেন। আ সেই বিষয়টাও একটু শুনতে চাইবো আপনার কাছে যে আসলে কি কথা হয়েছে বা এই কথা কি মাঝে, মাঝেই হয় কিনা নাকি একবারই হয়েছে বা কয়বার হয়েছে? একটু বিস্তারিত যদি বলেন। না, আমি ওনার বিষয়ে উনি পরিষ্কারভাবে বলেছেন যে ওনার সঙ্গে কথা হয়নি। হুম, কথা হওয়াটা অবশ্য এখন পরিপ্রেক্ষিতে এমন হয়ে গেছে যে আমরা দেশটাকে বিভক্ত করে ফেলেছি। মানে একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদের শত্রু, শত্রু প্রতিপক্ষ নয়, এবং এমন শত্রু যে যেটাকে আমরা চলতি কথা বলতাম জানি দুশ্মন। হুম, মানে উনি বেঁচে থাকলে আমি বাঁচবো না, আমি বেঁচে থাকলে উনি বাঁচবেন, এই যখন পরিস্থিতির সৃষ্টি হওয়াতেই কারোর সঙ্গে কারো কথা বলার নিয়ে এত কথার উদ্বেগ হচ্ছে। এটি আমাদের বর্তমান বাংলাদেশের সবচেয়ে প্রধান সমস্যা আমি মনে করি। জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, দেশ টু নেশনের মতো হয়ে গেছে, দুই ভাগে বিভক্ত জাতি। কিছু ভাগ আরেক ভাগকে শত্রু মনে করছে, আরেক ভাগ মনে করছে এদেরকে নিশ্চিহ্ন না করলে আমরা নিরাপদ নই। তো এই জিনিসটির কারণে এইসব নিয়ে কথা হচ্ছে। উনি কথা বলে থাকলেও ওটার জন্য আমি মনে করি না যে
এটা খুব বিশাল কোনো একটা ব্যত্যয় করার কথা ছিল, বা ওটার কারণে উনি যদি পরিষ্কারভাবে করতেন এবং বলতেন, এটাতে কি এমন যায় আসে। মানে এটা আমার ব্যক্তিগত ধারণা। এখন আমি যেটা বললাম যে এখন যারা টু নেশন থিওরি করে ফেলছেন, বাংলাদেশকে দুই নেশনে ভাগ করেছেন, দুটো জাতি হিসাবে এখন আমরা বিবেচিত হচ্ছি। একটা হলো আমরা মনে করি যে পাকিস্তানের সঙ্গে থাকাটাই ভালো ছিল, বা ওই ধরনের একটা টেন্ডেন্সি। আর কিছু লোক বলে যে না, আমরা যেটা নতুন দেশ পেয়েছি মুক্তিযুদ্ধের মাধ্যমে, এবং সেই দেশের প্রতি আমরা অনুগত এবং সেটি আমরা রাখবো, এবং এটা ভুল সিদ্ধান্ত ছিল না। এইভাবে দুই ভাগে বিভক্ত হওয়া দেশ, এবং এক পক্ষ আরেক পক্ষকে এমন শত্রু মনে করছেন যে উনি থাকলে আমি নিশ্চিত নই, আমি যে কোনো সময় একটা বিপদে পড়তে পারি। সেই কারণে এই ধরনের কথাগুলি আসছে। এগুলোর রাজনীতির জন্য দুর্ভাগ্যজনক, জাতির জন্য দুর্ভাগ্যজনক, এবং এগুলো ভবিষ্যতের জন্য আমাদের জন্য একটা, আমি মনে করি, সংশয় এবং শঙ্কা তৈরি করছে। এই জিনিসটা যদি মীমাংসা হতে গিয়ে যদি শেষ পর্যন্ত একটা এমন পর্যায়ে চলে যায়, এবং এটি যদি চলতে থাকে, জাতীয় ঐক্য যদি এভাবে বিনষ্ট হতে থাকে, তাহলে দেশে সামনের দিকে গৃহযুদ্ধের মাধ্যমে এটা নিষ্পত্তি হওয়া ছাড়া এটা আমি কোনো সলিউশন দেখছি না। কিন্তু এটা জাতীয় ঐক্য কিন্তু আমাদের আরো অনেক ক্ষেত্রেই এখন দরকার ছিল। যেমন নতুন সরকার নির্বাচিত হয়েছেন, আগে একটা কথা ছিল যে নির্বাচিত সরকার, তাদের একটা অথরিটি থাকবে, তারা অনেক কিছু সলভ করতে পারবেন। দেশের যে সমস্যা এখন বর্তমানে, দেশ কিন্তু এখন ব্যাপক সমস্যা মানুষের জন্য। যেটা সমস্যা, মানুষের তো বাঁচতে চায়, বাঁচার জন্য খেতে চায় প্রথম। এই খাবার কিন্তু এখন শঙ্কা দেখা দিয়েছে। ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশন এবং তার কিছুদিন আগে, এই 3-4 দিন আগে পেপারে দেখলাম একটা, তারা ঘোষণা দিয়েছেন যে দেশে প্রায় 1,81,00,000 লোক তীব্র খাদ্য সংকটে পড়ছে সামনে। এটা তাদের প্রেডিকশন। এবং তার আগে আবার আরেকটা দেখলাম যে দেশের প্রায় 38.6%, 38.6% মানুষ পপুলেশন আন্ডার নিউট্রিশড, মানে তাদের স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত, অর্থাৎ তারা হাফ ফেড, তারা যাদের খাবার দরকার যতটুকু তারা খেতে পারছেন না। তাহলে সব মিলিয়ে এখানে 10%, এখানে 40%, প্রায় 50% মানুষ এখন খাদ্য সংকটে আছেন, এবং সেটা আরো সামনের দিকে বাড়তে পারে বলে সন্দেহ করা হচ্ছে, যে সামনের দিকে এটা আরো ব্যাপকভাবে বাড়তে পারে। আইন শৃঙ্খলার অবনতির তো কোনো খবরই নাই। মানে আমরা যেটা টিআইবি থেকে কয়েকদিন আগে একটা রিপোর্ট যেটা দেখলাম আমরা, মানে হত্যা খুন এত বেশি আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত কম সময় এতটা হয়নি, জানি। এবং সেটাকে সরকার অবশ্যই এটাকে বাড়িয়ে বলা হয়েছে বা একটা কিছু বলছেন দেখলাম। তবে বেসরকারি মতে আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি যে সরকারি তথ্যের চেয়ে অনেক বেশি এগুলো এটা ঘটনা কিন্তু একটা ঘটছে। স্বরাষ্ট্রমন্ত্রী একটা বিষয় বলছেন যে এখানে রিপোর্টেড হচ্ছে, আগে অনেক কিছু রিপোর্টেডই হতো না। এটি কি একটা জায়গা কিনা? রিপোর্টেড হতো না, আগের সঙ্গে আপনি তুলনা করবেন, এখন যে লোকগুলো মারা যাচ্ছে এটা আগে এর চেয়ে বেশি হতে পারে, কিন্তু আপনি তো এটা চেয়ে কমানোর চেষ্টা নিশ্চয়ই। করবেন। এটা তো বাড়ছে। এবং আগে রিপোর্টেড হতো না, এই কথাটা আমি এই জন্যই বিশ্বাস করি না যে আগে মিডিয়ার যতটুকু স্বাধীনতা, আমার মনে হয় শেখ হাসিনাকে আমরা যতই খারাপ বলি, যতই তার মিডিয়া কন্ট্রোলের কথা বলি, উনি যথেষ্ট মিডিয়ার উপরে বিরূপ করেছিলেন। কিন্তু বর্তমানে তো আমার ব্যক্তিগত ধারণা, এটা অন্য লোক আমার সঙ্গে দ্বিমত করতে পারে, হুম। অনেক অনেক বেশি পরিমাণে মিডিয়া কন্ট্রোল করা হচ্ছে। এবং মিডিয়াতে প্র্যাকটিক্যালি মিডিয়া লোকেরাই বলছে যে আমরা খবর দেওয়ার আগে চিন্তা করতে হয় অনেক কিছু, এবং খবর সবসময় আমরা দিতে পারি না নানান কারণে। তো কাজেই মিডিয়া যেটাই বলুক, আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে স্বাভাবিকভাবেই। খাবার পরের অভাব হলে চুরি ডাকাতি, ধর্ষণ, রাহাজানি, খুন জখম এগুলো হতেই থাকে। মানে এই যে এবং এগুলো গণমাধ্যমের হচ্ছে, অবস্থা আগের চেয়ে খারাপ হচ্ছে, এটি আপনার কাছে কেন মনে হলো? মানে মিডিয়ার লোকজন বলছে বলে? কারণ মিডিয়ার লোকজনই তো পরিবর্তন হয়ে গেছে। ৫ই আগস্টের পরে দেখা গেছে যে শীর্ষ ব্যক্তিত্ব যারা তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে তারা এখন বলছে যে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তারা বলছে না, আমি বলছি। আচ্ছা, আমাদের খবরাখবর, আমি যেটা স্টেটমেন্ট দিচ্ছি আচ্ছা। পরিষ্কারভাবে, হুম, এটা রেকর্ড করার পরে অনেকে এটা প্রচার করতে পারছেন না, হুম, বা প্রচার করতে গিয়ে সম্পূর্ণ কথাটা প্রচার করতে চাচ্ছেন না। হুম, হুম, এবং অনেকে আমাকে টেলিভিশনে পুরো ফোকাস করতে ভয় করছেন, যে আমাকে তারা একটা মার্ক করেছে, যে আমি যেগুলো কথা বলি এগুলো কঠিন কথা, এবং এগুলো তাদের জন্য কষ্টকর হয়, এবং তারা এটাকে বাতিল, মানে করলে এটাতে তাদের উপরে, যারা মিডিয়া এটা করে তাদের উপরে নানান ধরনের চাপ সৃষ্টি করা হয়। এটা তারাই আমাকে বলেছে। কাজে মিডিয়ার লোকরা কি বললো, কি কাকে কে অ্যারেস্ট করছে তার জন্য বললো সেটা বলছেন, আমি বলছি আপনি আপনার মিডিয়ার অভিজ্ঞতা থেকে স্বাধীনতা বলছেন। আগের তুলনায় ধরেন অনেক এরকম কম। এবং আমার এরকম ধারণা অভিজ্ঞতার কথা ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো, হুম, ইন্টারন্যাশনাল যে অর্গানাইজেশন গুলো মিডিয়ার ব্যাপারে এগুলো, যেগুলো খোঁজ খবর কি ইন্ডেক্স বের করেন, হ্যাঁ, হ্যাঁ। সেখানে এখন মিডিয়ার অবস্থা আগের চেয়ে খারাপ। আমি যতটুকু জেনেছি, এখন আমার কাছে ডাটাগুলো এইভাবে নেই। ফলে এটা বললাম যে মানুষের খাওয়া পড়ার সমস্যা হচ্ছে, একই সঙ্গে মানুষের নিরাপত্তার অভাব হচ্ছে, এবং এগুলো সবকিছু
আবার এর সঙ্গে এগুলো বাড়ছে, মিল ফ্যাক্টরি সব বন্ধ হয়ে যাচ্ছে। আজকে ফখরুল ইসলাম সাহেব বললেন যে 4 কোটি বেকার, শিক্ষিত বেকার, মানে দেশের একটা অলমোস্ট কি বলবো মোর দেন 25-30% বেশি লোক এখন শিক্ষিত বেকার, তারা কার্যক্রম করে কিন্তু কাজের কোনো উপায় নেই, কোনো কাজের তৈরি হচ্ছে না, মিল ফ্যাক্টরি ইনভেস্টমেন্ট হচ্ছে না, যেগুলো মিল ফ্যাক্টরি ছিল ওগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্রচুর মানুষ চাকরি হারাচ্ছে। আর যারা চাকরিতে আছে তাদেরও ইনফ্লেশন রেট প্রায় 10-এর উপরে চলে গেছে বোধহয়, আমি লাস্ট কয়েকদিন আগে দেখলাম। ফলে মানুষের যা আয় করছে সেটা দিয়েও মানুষের আগে যা কিনতে পারতো তা কিনতে পারছে না। কাজে স্বাভাবিক মানুষের অবস্থা অত্যন্ত খারাপ। একটাই সলিউশন, সলিউশন হলো রাজনৈতিক স্থিতিশীলতা। এখন নির্বাচনের পরে ধারণা হয়েছিল যে এখন একটা লেজিটিমেট গভর্নমেন্ট আসবে যেটা নির্বাচিত, তাদের আন্ডারে এগুলোকে আস্তে আস্তে ঠিক করে দেওয়া হবে। কিন্তু আসার পরে যেটা দেখা গেল, এই গভর্নমেন্ট এই আগের গভর্নমেন্টের একটা ধারাবাহিকতা বজায় রাখা শুরু করলেন। তারা এই যে বিভক্তির রাজনীতি, যেটা দেশকে দুই দুই টু নেশন হয়ে গেছে এখন বাংলাদেশ, টু নেশন স্টেট, সেই টু নেশনকে তারা একতা করার জন্য চিন্তাও করলেন না। তারা ভালোভাবে ওই একই নীতি চালিয়ে গেলেন। এবং যে অত্যাচার নিপীড়নের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে মানুষের দাঁড়িয়েছিল যে তারা বিএনপিকে রাজনীতি করতে দিচ্ছে না, নির্বাচনগুলো করতে দিচ্ছে না, এই একই জিনিস এই নির্বাচন ওরকম হলো। আওয়ামী লীগকে আইন করে বাদ দেওয়া হলো। তবু তো শেখ হাসিনার সময় আওয়ামী লীগ তো আইন করে বাদ দেওয়া হয়নি। আওয়ামী লীগ বিএনপি বা সব যারা আছেননি, তাদের পরিবেশ এরকম ছিল, তারা পছন্দ করেনি, এটা আইন করে বাদ দেওয়া হলো। আমাদেরকে আইন না করেও আমাদের কোনো মানে সুষ্ঠুভাবে কোনো সুযোগ সুবিধা হলো না। পরে ব্যাপক কারচুপির মাধ্যমে, আমি ক্যালকুলেশন সবখানে আমি দিয়েছি, করে দেওয়া হলো, তো একটা নির্বাচন হলো না ভালো। এখন যারা ক্ষমতা আছেন তাদের কাছে আমরা আশা করছিলাম, আমরা সম্পূর্ণ সার্বিকভাবে তাদের সমর্থনের আমরা আশ্বাস দিয়েছিলাম যে আমরা আপনাদের সমর্থন করব, আপনার দেশটাকে স্থিতিশীল করেন। রাজনৈতিক স্থিতিশীলতা না হওয়া পর্যন্ত এই যে সমস্যাগুলোর সামনে আরো ব্যাপক সমস্যার সামনে আসছে, যেটা সারা পৃথিবীর ব্যাপী এটা শঙ্কা দেখা দিচ্ছে যে ইরানের যুদ্ধের কারণে যেটা বন্ধ হচ্ছে না, দিনকে দিন প্রতিদিন তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, সারের দাম বাড়ছে, যে কোনো জায়গায় যে কোনো সময় ডিসরাপশন হচ্ছে। আমাদের মিল ফ্যাক্টরি প্রচুর বন্ধ হয়ে যাচ্ছে এই যে শুধু গ্যাস এবং নির্বাচনে আপনাদের সমর্থনের ইলেকট্রিসিটির ব্যাপারটা। কারণে, সেটা হলো গ্যাসের জন্য। জি। তো গ্যাসগুলো আসছে না এবং এটা সামনে বাড়বে। এখন এইটার থেকে আমরা উদ্ধার পাওয়ার একটাই পথ ছিল, সেটা হলো আমাদের একটা জাতীয় ঐক্যমত তৈরি করা, মানে সবাই মিলে, সব দল মিলে আমরা একসঙ্গে কাজ করব। ভাই আমরা দেশটাকে বাঁচাবো, সবাই মিলে আসুন আমরা বসুন একসঙ্গে করব। এটা না করে অর্ধেক লোককে আমি শেখ হাসিনার মতো পিটিয়ে মেরে যেভাবে হোক ওগুলো বের করে দিয়া আমরা অর্ধেক লোক নিয়ে দেশ চালাবো এবং সেটাতে দেশে যে স্থিতিশীল থাকবে, এটা তো কখনোই এটা হলো না এবং এখনো হবে না। এটার জন্য আমি কেন বলছি যে একটা কথা আছে যে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়, কিন্তু পিছনের দিকে তাকিয়ে রিয়ার ভিউ মিররে দেখে গাড়ি সামনে চালানো যায় না। আপনি পিছন থেকে শিক্ষা নেন যে শেখ হাসিনা যেটা করতে চেষ্টা করেছিলেন, এক চক্রকে নির্মূল করে দিয়ে এককভাবে দেশ শাসন করতে উনি ফেল করেছেন, এই শিক্ষাটা আপনি নেন। আর সামনের দিকে এটা যদি আপনি না করেন, সেটা নিয়ে সামনে এগিয়ে যান। কিন্তু এখন এনারা যেটা ক্ষমতা এসে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, এখনকার এই সরকার, এখন ওই অর্ধেক লোককে বাদ দিতে হবে, আওয়ামী লীগকে বাদ, আমাদেরকে আনঅফিসিয়ালি বাদ না দিলেও, অফিসিয়ালি বাদ না দিলেও আনঅফিসিয়ালি আমাদেরকে ইররিলেভেন্ট করে দেওয়া হচ্ছে। আমাদের এখন পর্যন্ত আমাদের 2 জন জেলখানায় আছেন, তাদেরকে একটার পর একটা মামলা দেওয়া হচ্ছে। যেই মামলাগুলো একটা অদ্ভুত ব্যাপার এখন বাংলাদেশে, যে যাই অপরাধ করুক মামলা হলো 5ই আগস্টের পরে খুনের মামলা, এবং সেই মামলা দেওয়ার পরে তাকে জামিন দেওয়া হবে, তো জামিনের পরে পরে আবার তাকে শোন অ্যারেস্ট করা হবে। এরকম ভাবে এখনো 2 জন আমাদের জেলে আছে এবং একজনকে নির্বাচনের পরে তাকে জেল ধরা হয়েছে এবং সেই মামলা আবার সেই আগের দিনের মামলা, এখনো তাদেরকে ছাড়া হচ্ছে না। জি। তো এখন রাজনৈতিক এই নিপীড়ন আরো কিছু বিশ্লেষণ করে প্রশ্ন আছে। না, আমি যেটা বলতে চাচ্ছি প্লিজ শেষ করবেন, আমি সেটা আরো হলো কিছু প্রশ্ন করব। জি। সেটা হলো যে এই নিপীড়ন নির্যাতনের মাধ্যমে শেখ হাসিনা চেষ্টা করেছিলেন যে ওনার লেজিটিমেসি ওনারও ছিল সেই নির্বাচনে, তারপরেও জোর করে উনি থাকতে চেষ্টা করেছিলেন এবং বিশ্বের সমর্থনও পেয়েছিলেন, কিন্তু দেশের জনগণ এটা সহ্য করেনি, যার জন্য ওনাকে চলে যেতে হয়েছে। এখন এনারা যেটা করতে যাচ্ছে সেটা কিন্তু একই দিকে যাচ্ছে। এখন অনেকে বলছে, যেটার জন্য আমি মনে করি যেটা আমাদের একটা বিরাট ব্যর্থতা। আমি আন্দোলনে ছিলাম, আমার দল সরাসরি আন্দোলনে ছিল, সবসময় এর সাক্ষী প্রমাণ ডকুমেন্ট নিয়ে আমি বই বের করেছি, আবার আমি একটা বই বের করছি ইংরেজিতে, কারণ এটা খুব অন্যায়ভাবে আমাদেরকে এইভাবে করবে। সেই জন্য বলছি যে আমরা এখন যেটা দাঁড়িয়ে গেছে সেটা হলো এইভাবে যদি চলতে থাকে তাহলে মানুষের মধ্যে একটা প্রশ্ন এসছে এখন যে কি পেলাম, মানে আগেই তো ভালো ছিলাম। আবার একটা নতুন কথা এখন শুনলাম, যেটা হলো এভাবে তো দেশ চলতে পারে না, একই পদ্ধতি এইভাবেই চলছে, যা প্রত্যেকদিন জিনিসের দাম বাড়ছে, প্রত্যেকদিন মানুষের চাকরি হারাচ্ছে, মানুষের অভুক্ত মানুষের সংখ্যা বাড়ছে, বিভিন্ন জায়গায়
খাদ্যের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, কোনো সামনের দিকে কোনো ভবিষ্যৎ নাই। 4 কোটি বেকার লোক বসে আছে, তাদের চাকরির কোনো খবর নাই। আর আমরা এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করবো কিভাবে, সেই সেই একটা ইয়েতে নেমে পড়েছি, একটা একটা এফোর্ট ওইটা নিয়ে নেমে পড়েছি পুরাদমে। এটা তো, আর জি। তার ফলে যেটা আপনি হয়েছে আপনি আরেকটা জিনিস পরিস্থিতিটা আসলে কতটা পরিস্থিতিটা বর্ণনা করছেন। জি এম কাদের, আমি যে না, প্রশ্নটা আমি করছিলাম, আরেকটা আরো কথা কিছু বলে শেষ প্রশ্ন, করি। আপনি নির্বাচন নিয়ে কথা বলছিলেন, না, সেটা নিয়ে আরো একটু কিছু কথা কথা, বলব। একটা কথা বলি এখানে, আপনাদের সেটা জি, হলো লাস্ট আমাদের লাইন। এই যে জাতীয় ঐক্য যে আমাদের হচ্ছে না, হুম, তার তার একটা কারণ, আরেকটা ব্যাপার, এখন আমরা বড় ধরনের চ্যালেঞ্জ এই সরকার সামনের দিকে আসবে, সেই জন্যই বলছি একটা বড় চ্যালেঞ্জ। একটা তো ইকোনমিক ফেলিওর হুম, সামনের দিকে, বাজেট টাকা পাওয়া যাচ্ছে না, কিভাবে দেশ চলবে আমি জানি না। আমি দীর্ঘদিন মানে সরকার পরিচালনার সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি দেখেছি কিভাবে দেশ চালাতে হয়, কিছুটা হলো আমার অভিজ্ঞতা আছে, এবং আমার অনেক দীর্ঘদিনের অনেক কিছু দেখার অভিজ্ঞতা আছে। কিন্তু এখন যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো যে, আর আমাদের রাজনীতিটা আমরা নিজেদের মধ্যে ঐক্য না থাকার কারণে আমরা রাজনীতিটা বিদেশিদের হাতে ছেড়ে দিয়েছি। আমাদের দেশে আমরা কি করব, সামনের দিকে নাকি 29 তারিখের পরে কোনো দেশের একজন দূত আসবেন, তখন আমাদের ঠিক হবে কে প্রেসিডেন্ট হতে পারবে। এখন আবার এখানে আবার আরেক বড় সুপার পাওয়ার, তার কাছে আমরা কিছু কথা বললাম, সেটার থেকে কি ইলেকশন হবে, আমাদের প্রতিবেশী কি রিয়াকশন করবে, তার উপর আমাদের রাজনীতি মানে ডিসাইড করতে হবে। বিদেশি আমরা দূত এসে ঠিক একটা করে করবেন কিন্তু কে এই ডিসাইড প্রেসিডেন্ট করতে হবে? হতো না। মানে এই কথাটা আপনি কিসের ভিত্তিতে বলছেন যে বিদেশি দূত এসে ঠিক করবেন যে কে প্রেসিডেন্ট হবে? মানে আপনি কি সার্জিও গোরের কথা বলছেন? না, 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 এই এটা মাসের আমি শেষের দিকে তিনি আসবেন। আমি এটা কোনো ভিত্তি না। এটা আমি বলছি যে কথা মানুষের মধ্যে মুখে মুখে কথা রটছে। আচ্ছা। আমার কাছে অনেকে বলছে যে কি হবে না হবে, ওইটা তো ওই দেশের থেকে উনি আসবেন, উনি আলাপ সালাপ করার পরে এটা ডিসিশন হবে। এটা মানুষের পারসেপশন। হুম। আপনার কি ওয়াই পারসেপশন? আপনার কোনো আমাদের পারসেপশন দেশের আছে? রাজনীতি কেন কে আরেক হবেন দেশের রাষ্ট্রপতি, মানুষের ডিসাইড করবে? পরবর্তী রাষ্ট্রপতি কে হবে? আপনার কোনো পারসেপশন আছে? না, আমার কোনো পারসেপশন নেই। আচ্ছা। এটা আমার ধারণা যে এটা বিএনপি নিজস্ব ব্যাপার, ওনারা যেভাবে ভালো মনে করেন, যাকে ভালো মনে করেন করবেন। তবে আমি বিশ্বাস করি যে যদি একটা প্রেসিডেন্ট ওনারা ভালো দিতে পারেন, একটা ইনস্টিটিউশন ঠিক করে দিতে পারেন, যেখানে কোনো দলীয় লোক হবেন না, সাধারণ দেশপ্রেমিক নাগরিক এবং জ্ঞানী নাগরিক মানুষ যারা দেশের কথা চিন্তা করেন, এরকম লোককে সিলেক্ট করতে পারলে আমি মনে করি ভালো হবে। দলীয় লোক এবং হবেন না, এটা মানে পৃথিবীর যাদের বিভিন্ন নাম দেশে শোনা এটা যাচ্ছে, করা হয়। জনাব জি এম কাদের, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঈন খান, নজরুল ইসলাম, তাদের নাম শোনা যাচ্ছে, মানে একদম বিএনপির খুব সিনিয়র নেতাদের নাম। আবার অন্যদিকে নাম আসছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, নাম আসছে এমনকি ডক্টর ইউনূসের নামও আসছে। মানে দলীয় লোকের বাইরে তো ইনারা। আর দলীয় লোক তো বলতে মির্জা ফখরুল, মঈন খান বা নজরুল ইসলাম বা ওরকম সিনিয়র নেতারা। আপনি আসলে কোনটা আপনার পছন্দের দিক হবে বা না, জায়গা? আমার কোনো এখানে আমার পছন্দের কিছু বলার নেই। ওনারা বিএনপি যেহেতু ওনারা এখন আছেন, ওনাদের হাতে এটা, ওনারা যাকে পছন্দ করবেন করতে পারেন। আচ্ছা। আমি দেখতে চাই যে ওনারা যেটা করছেন সেটা দেশের জন্য মঙ্গলজনক হবে, এটি আমি চাই। যারা করেছেন সে যে ভালো ডেলিভার করতে পারেন, দেশের জনগণের পক্ষে কাজ করতে পারেন, আমি এটাতে খুশি হব। জি। আমি যেই প্রসঙ্গটা আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে, শেখ হাসিনার সাথে কথা বলার যে অভিযোগ বর্তমান রাষ্ট্রপতির, আপনি সেটা নিয়ে বলছিলেন। আপনিও কথা বলেছেন বলে আপনিও বলেছেন। মানে সেই কথা সম্পর্কে একটু জানতে চাই। কারণ শেখ হাসিনার সাথে কথা বলা এখন একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন সময় মানে অভিযোগ হয়ে দাঁড়িয়েছে বা দায় হয়ে দাঁড়িয়েছে। ফলে আপনি কথা বলেছেন, কি কথা বলেছেন, কয়বার কথা বলেছেন, নিয়মিতই কথা হয় কিনা? না, এইসব ব্যাপারে আমি কয়েকবারই বলেছি যে আমি এইসব কথা আমি এইভাবে বলবো না, কেননা এগুলো কোনো মানে হয় না। কথা বলা এটা আমার অধিকার, এখানে আমি নিশ্চয়ই। কোনো তার সাথে কোনো কনস্পিরেসি না, যে কোনো লোক আমার সাথে কথা বলতে চায় বলতে পারে। আমি সবার সঙ্গে কথা বলি এখন, এবং দেশের ভালোর জন্য যদি কিছু কোনো কোনো রকম কিছু করতে পারি আমি করার চেষ্টা করি। আমি একটা জিনিস সবসময় মনে করি, বাংলাদেশের জন্য এখন এই টু নেশন থিওরি বাদ দিয়ে ঐক্যমত সৃষ্টি করতে হবে, সবাইকে নিয়ে রাজনীতি করতে হবে। যেই ক্ষমতায় থাকে আই ডোন্ট মাইন্ড, কিন্তু দেশটা ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাক, এটা আমরা চাই। 50% লোক আর 50% লোকের দেখা মাত্রই তাকে হত্যা করার প্রচেষ্টা করবে, কথা বললেই তাদের সঙ্গে ষড়যন্ত্র হয়ে গেল, তার জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে ফ্রম বোথ সাইডস। হুম। এটা আমি মনে করি দেশের জন্য মঙ্গলজনক নয়। এবং এটা দেশকে, যে এমনিতে দেশ একটা বিরাট একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, বিরাট একটা, এবং এটাকে সামলানোর খুব কঠিন হবে। আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই, যেটা আমি অনেকবার বলেছি, একটা দেশকে দখল করা, দেশকে আয়ত্তে আনা যত সহজ, দেশকে পরিচালনা করা কিন্তু অত সহজ নয়। এবং পরিচালনা করতে গেলে মানুষের যে জিনিসটি খুব খুব বেশি দরকার, আমি এটাকে মনে করি একটা অ্যাডমিনিস্ট্রেশন চালানো, বিশেষ করে যেসব দেশে সমস্যা সংকুল দেশ, এটার মধ্যে আমি আমি যেটা ধারণা করি যে একটা প্লেন, এটাকে চালানোর জন্য যে স্কিল দরকার, এটা চালানোর জন্য অভিজ্ঞতা দরকার, বিভিন্ন, বিশেষ করে যে ঝড়ের ভিতরে প্লেনটা যেতে হয়, সেই ধরনের মানুষ দরকার। আমি
যতই দেশপ্রেমিক হই আর যতই আমি দেশের কথা ভালো চিন্তা করি এবং প্লেনটাকে দখল করে ফেলি, আমার পক্ষে কিন্তু প্লেনকে ঝড়ের ভিতরে পার করিয়ে নেওয়া সহজসাধ্য ব্যাপার নয়। সেই ধরনের জিনিসগুলোকে চিন্তায় আনতে হবে। খালি হইচই করলে দেশ চলে না। আমি মনে করি যে বর্তমান হুম, সরকার এই বিষয়টি জি। সম্পর্কে এই যে দেশের ভালোর জন্য বা জানেন দেশের এবং এটা স্বার্থে ওনারা আপনি ওইভাবেই করবেন। জি, অভিজ্ঞতা দরকার আছে, দক্ষতা দরকার আছে যে দেশ নিশ্চয়ই, পরিচালনা, এবং নিশ্চয়ই। এটা না করতে পারলে আপনি যতই দেশপ্রেমিক হন, যতই দেশের ভালো কথা চিন্তা করেন, পারবেন না। আমরা তো কোনো ফিক্স সিস্টেমের মধ্যে নেই, যেটা ইউরোপ আমেরিকাতে অন্যান্য দেশে মোটামুটি সিস্টেম ঠিক থাকে, লিডাররা একটু এদিক ওদিক করে চালাতে পারে। কিন্তু আমাদের দেশ তো প্রতি মুহূর্তে সমস্ত ইনস্টিটিউশন ধ্বংস হয়ে গেছে। প্রতি মুহূর্তে আপনাকে ডিসিশন নিতে হবে, এবং সেই ডিসিশন গুলো প্র্যাগমেটিক হতে হবে, এবং সেগুলোকে আপনি পার করে নিয়ে যেতে হবে। আপনি প্রচুর, এখন যেমন দুর্ভিক্ষের অবস্থা হচ্ছে, আপনি প্রচুর কার্ড দিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, ভালো, মানুষকে নানান রকম সহায়তা করার চেষ্টা করেন, ভালো। কিন্তু প্রশ্ন হলো এর জন্য অর্থায়ন কিন্তু আপনাকে করতে হবে। এই অর্থটা আপনি কোথা থেকে পাবেন? যেখানে ব্যবসা মন্দা, ট্যাক্স দেওয়ার লোক পাবেন না, ট্যাক্স যা পাবেন তার দিয়ে আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালানোই কঠিন হয়ে গেছে। অ্যাডমিনিস্ট্রেশন বেতন ভাতা সবাইকে বাড়াতে হচ্ছে, সবাইকে বাড়াতে বাধ্য হচ্ছেন, কেননা মানুষ চলতে পারছে না। তো ফলে ওখান থেকে আবার বিরাট ভাবে অনেক মেগা প্রজেক্ট নিচ্ছেন, ওগুলো টাকা কোথা থেকে আসবে? সেই টাকাগুলোর জন্য ব্যবস্থা কিভাবে করা হলো? এটা তো আমাদের সামহাও আমরা করব, এটা ঠিক আছে, কিন্তু সামহাওটা তো আমাদের দেশের জনগণকে জানতে হবে যে আপনি কিভাবে করবেন, কিভাবে আপনি অর্থায়ন করবেন, কিভাবে আপনার এই জনকল্যাণমূলক কাজগুলোকে আপনি পার করে নিয়ে যাবেন, কিভাবে আপনি দেশের উন্নয়নমূলক অবকাঠামো যেটা করতে চাচ্ছেন সেটা করবেন, তার অর্থ কে দিবে, কোথায় আসবে? এখন পর্যন্ত তো আমি মানে নেকেড আইতে কোনো কিছু দেখছি না। আমার 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 অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমি কোনোখানে অর্থায়নের কোনো বাজেট অর্থায়নের কোনো অর্থ কোথা থেকে আসছে এ পর্যন্ত আমার চোখে পড়ছে না। এবং নিজের দেশের থেকে যে আয় হবে বিভিন্ন জায়গা থেকে, আমরা যে ট্যাক্স কালেকশন করবো, এটার যে আমি যেটুকু দেখছি প্রোগ্রেস বা যেভাবে হচ্ছে, এটা গত বছরের চেয়ে এবার ট্যাক্স আদায় কম হওয়ার সম্ভাবনা। সেক্ষেত্রে পরিচালন ব্যয় মিট করে সরকারের পরে কষ্ট করা হবে। ফলে কাজেই ফলে আপনি শঙ্কিত। জনকল্যাণমূলক আপনার কাজগুলো যেটা আপনার কথা থেকে প্ল্যান বোঝা করা যাচ্ছে হচ্ছে জনাব সেগুলো জেএম কাদের কিভাবে যে আপনি করবেন? একরকম শঙ্কিত। মানে এই পরিস্থিতিতে আপনার একটা শঙ্কার জায়গা বোঝা যাচ্ছে। কিন্তু আপনি ওই যে বলছিলেন যে দেশের স্বার্থে আপনি যে কারো সাথে কথা বলবেন বা যে কারো সাথেও কথা বলা যায়। কোনো ষড়যন্ত্র তো নাই। মানে দেশের স্বার্থে কি কথা হয়েছে? কথাটা মানে দেশ সংক্রান্ত, দেশের স্বার্থ সংক্রান্ত কথা কি আপনার হয়েছে? না, 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 এসব কথা এসব কথায় এটা আমার সঙ্গে, আমি বারংবার বলছি এক কথা, এটা কথা নিয়ে আমি বাড়াতে চাই না। এটা আমার সঙ্গে সৌজন্যমূলক কথা হচ্ছে, এবং আমি এটা মনে করি যে এটা খুব স্বাভাবিক। জি। যে যত কথাই থাক, রাজনীতিতে যে যত প্রতিপক্ষই হোক, কাউকে আমি এমন শত্রু মনে করি না যে তার সঙ্গে তাকে দেখলেই আমাকে একটা তার দিকে গুলি ছুড়ে দিতে হবে, তাকে দেখলেই একটা গালাগালি করতে হবে। এই ধরনের কালচার রাজনীতিতে আমাদের দেশে আগে ছিল না, এটা তৈরি হয়েছে বেশ কিছুদিন থেকে, এবং এটার যতদিন চলবে তখন দেশের আর সামনের দিকে আমি খুব খারাপ মনে করছি। এখন তো এমন একটা পরিস্থিতি, আমি যে বললাম না, এটাকে কে জানি সেদিকে বললো কথাটা, আমার কাছে মনে হলো মনে হতো যে বিভক্ত হয়ে গেছে। এটা কোনো এক নেশন বলা যায় না, উই আর নট সেম, হুম, হুম। দেয়ার আর পিপল হু আর অপোজ টু ইচ আদার। যেমন আমরা ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান একটা অবস্থা দাঁড়িয়েছিল, যে আমরা ওনাদেরকে যে কোনো কারণে মনে করতাম যে আমাদেরকে এরা অবজ্ঞা করছে বা কিছু, সেটা কিন্তু আমরা তাদেরকে মারতে যাইনি, যাই হোক। কিন্তু এখন তো মানে এরা আমাদের অন্যায় করেছে, প্রতিহিংসা দিতে হবে, এ করতে হবে। এই প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে আজকে কিন্তু শেখ হাসিনা অনেক কিছু লস করেছেন। তিনি যদি সবকিছু একভাবে চালাতে চাইতেন তাহলে হয়তো দেশে হুম। ওনার নিজের এই ধরনের কোনো অসুখ তো এখন যখন সুবিধাজনক কথা অবস্থা বলছেন, করতেন ধরেন না। এখন যখন আপনার সাথে কথা বলছেন বা আরো যদি কারো সাথে কথা হয়ে থাকে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কারো সাথে, তখন কি মনে হয় আপনার যে এই প্রতিহিংসা থেকে তারা কোন রকম সরে এসেছেন? না, প্রতিহিংসা থেকে সরে আসার তো সুযোগ দিতে হবে তাকে। প্রতিহিংসা যদি আপনি এখন এখন পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে আমি খবর পাচ্ছি, মানে লোক আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগের লোক একটা কথা আমি বারংবার বলছি, এখনো বলছি, আমি কোনো আওয়ামী লীগ সমর্থক নই। আমি আন্দোলনের সময় পুরো মাত্রই আন্দোলনের সঙ্গে অফিসিয়ালি ছিলাম, হুম, কেউ এটা বলতে পারবে না, এখানে হুম। ছবি টবি সব আছে, তো আমার স্টেটমেন্ট আছে প্রতিটি আন্দোলনের প্রতি মুহূর্তে তাদের ব্যাপারে। কিন্তু কথা হলো যে আন্দোলন মানে কি বলছিল, মানে আন্দোলনে না ওইটা, আপনারা ছিলেন জি, আপনি না, বলছিলেন হ্যাঁ। আমরা সবসময় ছিলাম এবং এখন কিন্তু যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা জন্য বলতে গেছিলাম, হুম, সেটা হুম। হলো আমার সঙ্গে প্রচুর আওয়ামী লীগের লোক ছিল, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু বর্তমান সেই সময়কার সরকারের সঙ্গে তারা এটা একমত হতে পারছিলেন না। অনেক আমার বন্ধু বান্ধব ছিলেন বা আমার সঙ্গে পরিচিত বা আমাদের বিভিন্ন ভাবে আমার সঙ্গে কানেক্টেড, তারা বলছিলেন আমরা আন্দোলনের সঙ্গে আছি, আমরা চাই সরকার পথ, কেন হুম, না হলে এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় আসতো না। নিশ্চয়ই। সবাই এসেছিল সব জায়গা থেকে। তো এখন এই প্রশ্ন হলো যে
এই লোকগুলো কিন্তু একটা চেতনা ছিল, আমরা যেটা মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট করা হয়েছিল, আমি বারংবার আওয়ামী লীগের সময় বলেছিলাম। সেই চেতনাটা কিন্তু আমরা রিভাইভ করতে চেয়েছিলাম, সেটা হলো বৈষম্য মুক্ত ন্যায় বিচার ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা। এটা মুক্তিযুদ্ধের ইতিহাস, এটাই চেয়েছিলাম, বৈষম্য মুক্ত একটা দেশ, বৈষম্যমুক্ত ন্যায় বিচার ভিত্তিক একটা সমাজ আমরা চেয়েছিলাম। এখন এটা নষ্ট হয়েছে, এটা আবার আসুক। সেটার জন্যই কিন্তু এই 24শে জুলাই আন্দোলনটা হয়েছিল, আমরা এটাতে ছিলাম। এখন পরে শুনলাম যে জামাত এবং শিবির এবং তাদের সে লোকজন নিয়ে তারা নাকি এটাকে পাকিস্তান করবে বা স্বাধীনতাটা ভুল ছিল, এই ধরনের একটা বয়ান তারা নিয়ে এসছে। আমরা কিন্তু ওই জন্য যাইনি, এবং সেই চেতনা কিন্তু এখনো মানুষ ধারণ করছে যে আমরা একটা নির্বাচনের মাধ্যমে, একটা ভালো নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিতামূলক সরকার করব, একটা জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা করব, সরকার ব্যবস্থা করব, যাতে করে এই বৈষম্য মুক্ত এবং এই ন্যায় বিচার ভিত্তিক সমাজ হয়। এখন কিন্তু আমাদের এটা কিছুই পাচ্ছি না। এখন যেটা বলা হচ্ছে চেতনার নামে, সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো কিছু অশ্লীলতা শুনছি, আমরা উচ্ছৃঙ্খলতা দেখছি, অনৈক্য দেখছি, এবং এখন এটাকেই তারা বলতে চাচ্ছে যে এটাই চেতনা। না, এটা আমরা এইটাকে চেতনা মানি না। আমরা যেটা জন্য করেছিলাম বৈষম্য কোটা, সেই কোটা রয়ে গেছে। এই বৈষম্য করে দলীয় লোককে সব ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেওয়া, সেটা রয়ে গেছে। মানুষকে অত্যাচার করা, বিভিন্নভাবে ব্ল্যাকমেল, বিভিন্নভাবে তাদেরকে জুলুমবাজি করা, মিথ্যা তাহলে মামলা দিয়ে, আপনি এখন সেগুলো চলছে। কাজে এটা উত্তরটা তো আপনি কিভাবে এই দেখছেন? চেতনা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম বৈষম্য মুক্ত হবে, আমরা চেয়েছিলাম এই ধরনের মেধাভিত্তিক হবে, কোটা ভিত্তিক নয়, যাতে যেটা যেটা দেশের চাকরি বাকরি সব মেধাভিত্তিক হবে, এবং রাষ্ট্র এবং কি বলে সরকার এবং সরকারি দল এক হয়ে যাবে না। এখন তাই হচ্ছে। সরকারি দল ওই আমাদের একটা পুলিশের এক অফিসার দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছে যে আমি প্রায় জন্মের থেকেই আমি আমি বিএনপি করি। পুলিশ অফিসার এটা বলতে পারেন না, উনি যদি করেও থাকেন ভোট দিতে পারেন, কিন্তু উনি প্রকাশ্যে যখন উনি দায়িত্ব পালন করবেন, উনি স্টেট, উনি হলেন প্রজাতন্ত্রের কর্মচারী, উনি কিন্তু কোন দলকে আলাদাভাবে দেখবেন না, সব মানুষকে সমানভাবে দেখবেন। আর সরকারেরও দায়িত্ব হলো দলকে এবং আর অন্য দলকে একভাবে দেখা, যতক্ষণ পর্যন্ত তারা সরকারে আছেন। এখন দল, সরকার এবং এই আমাদের প্রজাতন্ত্র বা স্টেট এক হয়ে গেছিল আওয়ামী লীগের আমলে, এই এক এখনো চলছে। কাজে তখনও কি আপনি এই বিষয়গুলো সমালোচনা করতেন? মানে তখন তো আলোচনাটা হয়েছিল, তখন তো আপনার ভয়েস শক্ত ছিল, ধরেন সংসদে ছিলেন, তখনও কি এই সমালোচনা করতেন যখন পুলিশ অফিসাররা তখনও আওয়ামী লীগের কথা বলতো বা চাটুকারিতা করতো? জি, এটা সমালোচনা শুধু আমি করি নাই, সংসদে করিনি, বাইরে করেছি, পাবলিক মিটিং এ করেছি, আমি আর্টিকেল লিখেছি, পত্রিকায় এসেছে এগুলো। কাজে এইটাই বললাম যে তারপরে আমাকে দোষর বানিয়েছে। এই যে কথাগুলো বললাম প্রত্যেকটার উপরে আমার আর্টিকেল আছে, এই আর্টিকেল গুলো আমি আবার একটা ইংরেজিতে বের করছি, একটা বাংলায় বের করেছি, এর মধ্যে সব আছে। এবং পরবর্তীকালে কি কি হয়েছে, শেখ হাসিনার সময় কি কি কথা আমি ইন্টারভিউ দিয়েছিলাম, এসব ব্যাপারে আন্দোলনের পক্ষে কি বলেছিলাম, তার আগে যখন ওনারা স্টেটকে আর সরকারি দল, সব সরকারি দল হয়ে গেছে, প্রজাতন্ত্রের কর্মচারী, সরকার আর সরকারি দল এক হয়ে গেছে। তো এগুলো আমি লিখেছিলাম তখন, এগুলো এখন বিরোধী দল এক হয়নি, এটাই আমি বললাম। এটা হলো অপপ্রচার। একটা কথাও দেখাতে পারবে না যেখানে জিএম কাদের পার্লামেন্ট হিসাবে, পার্লামেন্টের বিরোধী দল হিসেবে একটা কথা বলতে পারবে না যে সংসদে বিরোধী দলের পক্ষ থেকেও তখন বলা হয়েছিল যে আমাদেরকে গৃহপালিত বিরোধী দলের পক্ষ থেকে, বিরোধী দলের শেখ হাসিনা কিছু লোককে বানিয়েছিলেন নিজের, এখনো ওরা রেখেছেন। এখন এই সরকার রাখেননি বোধহয়, এর আগে অন্তর্বর্তী সরকার ওই একই কায়দায় আমাদেরকে বেকায়দা ফেলার জন্য ওটাকে রেখেছেন। ওই মানুষগুলি, ওই 5-7টা-10টা মানুষ, এরাই এসব করেছে এবং এরাই সবখানে কথা বলছে। জিএম কাদের এবং অ্যাজ এ লিডার অ্যান্ড দ্য রেস্ট অফ দ্য জাতীয় পার্টি নেভার একটা এক্সাম্পল দেখাতে পারবে না যে আমরা দালালি করেছি। 2014 সালে আমি মন্ত্রী ছিলাম সরকারের, কি বলে এটাকে, মহাজোট সরকারের। আমি পরিষ্কার ভাবে বলেছি যে আমি নির্বাচন করব না। আমাকে অনেকে এর দালাল বলেন, অনেকে বলেন আওয়ামী লীগের দোষ। নো, আওয়ামী লীগের থেকে অনেকভাবে আমাকে অফার দেওয়া হয়েছে, আমি করিনি। আমার সঙ্গে 270 জন ক্যান্ডিডেট উইথড্র করেছিলাম, আমরা করিনি। কাজে আমরা কোনো সময় দোষর ছিলাম না, এবং পরবর্তীকালেও আমরা সব সময় জনগণের পক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছি। নানান ভাবে বেকায়দা করে আমাদেরকে জোর করে নেওয়া হয়েছে। আপনি বলছিলেন যে 5-7 জন 10 জন মানুষকে বলেননি, আপনারা তখন বলেননি। তখন আমি যেগুলো কথা বলেছি প্রত্যেকটা ডকুমেন্ট, শুধু পার্লামেন্ট না, পাবলিক মিটিং আছে,
নিউজ আছে এবং সেগুলো বিভিন্ন পত্রিকায় ছাপানো হয়েছে এবং সামনে বলে দাঁড়িয়ে বলেছে, শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছি কর্তৃত্ববাদী সরকারি চলছে, এখানে গণতন্ত্রের দেশ মতো। এই আমি যে আপনি বলেছি বলছেন যে যে আপনার বিএনপি, আমি বলেছি, আপনি এবং এগুলো আপনার জাতীয় ডকুমেন্ট দলের আছে। রেস্ট অফ দ্য জাতীয় দল বা জাতীয় পার্টির কথা বলছেন যে রেস্ট অফ দ্য জাতীয় পার্টির এর মধ্যে নাই, কিন্তু ৫-৭ জন ১০ জন যারা এই সরকারেও তারা তারা আছে, মানে আপনি বলছেন ওরা কারা? ৫-৭ জন ১০ জন? ওরা কারা সেটা আমি জানি না, মাল পাবলিকে জানে। ওরা এই সরকারের সঙ্গে বোধহয় যায়নি, এখনো পারেনি, তো গেছিল। তবে এর আগের সরকার আহ, ইয়ের সঙ্গে একটা লাইন করে ওনারা তো আমাদের তখন ওই একই কাজ করেছিলেন, ওই যে মানে আপনাদের ওনারাই থেকে আসল ভেঙে দল। যারা বেরিয়ে গেলেন তাদের কথা বলছেন? মানে আপনাদের মুজিবুর রহমান চৌধুরী হ্যাঁ, বা কিছু লোক আর কি। হ্যাঁ, জি। কিছু ব্যক্তি মতো, যাই হোক, ওনারা ওই সেই 96 থেকে শুরু হয়েছে। পরে ঈশ্বর সাহেবের ইয়ে হওয়ার পরে আবার শুরু হলো গিয়ে 2014-তে, আর তারপর থেকে এটা এটাই হলো আমাদের ডিস্টার্বিং পার্ট। এখন আমি এটাকে ক্লিন করে ফেলেছি, যেটাকে বলা হয় এগ্রিকালচারে একটা ইয়ে আছে, গাছকে প্রুন করা। প্রুন প্রুন মানে গাছকে, মানে মরা ডালপাল কেটে করে করে একটা ফ্রেশ করে দেওয়া হয়, তারপরে গাছটা হেলদি গাছ হিসেবে বেড়ে ওঠে। এখন জাতীয় পার্টিকে আমরা ওইভাবে হেলদি হুম। পার্টি হিসেবে বের করে নেওয়ার কিন্তু চেষ্টা করছি হেলদি এবং পার্টি হিসেবে ওইভাবেই কাজ করতে গিয়ে করছি। কি আপনারা একটু বিলীনও হয়ে যাচ্ছেন কিনা? কারণ তারা আসলে গুরুত্বপূর্ণ বা নাম জানা নেতাগুলো, যারা নাম জানা নেতারা এটা ছিলেন, তারা আলাদা হয়ে না, গেলেন। নিজেদেরকে আলাদাভাবে জাতীয় পার্টি হিসেবে ঘোষণা করলেন। এমনিও জাতীয় পার্টি খন্ড-বিখন্ড আগে থেকেই ছিল। সেখানে এখন যেখানে একটা পার্টিকে আমরা যাদেরকে চিনতাম, গুরুত্বপূর্ণ নেতারা আলাদা হয়ে গেলেন। আ ফলে এরা এখন যেটা হয়েছে সেটা হলো ওনারা যে 3-4 জন টপ, যারা যারা সবসময় এটা করে বেনিফিশিয়ারি ছিলেন, তারা আর বাকি সবগুলোকে এবার কিছু ইয়ে করতে পারেন নাই। অলমোস্ট 90% অফ দেয়ার পিপল হ্যাভ অলমোস্ট কামিং ব্যাক টু আস। সো উই আর ইউনাইটেড নাও, আর না হলেও আই ডোন্ট কেয়ার। কারণ আমরা এখন যেটা রাজনীতি করব আর বিলীন আমরা হব, এই আশায় অনেকে বসে আছেন। এই আশায় আমাদেরকে বিভিন্নভাবে মানে উত্তেজিত করা, আমাকে ইরিলেভেন্ট, যেটাকে বলা হয় অপ্রাসঙ্গিক করা রাজনীতি, যার জন্য 100% একটা কারচুপির নির্বাচন করা হয়েছে। যে নির্বাচন 2026-এর নির্বাচন, আমি জোর গলায় বলছি, 24-এর নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে। 2018 সরি 2014 নির্বাচনের খারাপ হয়েছে, 18 নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে, 2024-এর নির্বাচনের চেয়ে খারাপ হয়েছে। 2026-এর নির্বাচন, আমি এটা কথাটা বলে রাখলাম আজকে, ইতিহাস একদিন এটার সাক্ষী দেবে, কেননা এই কথাগুলো এত সত্য এবং আমি এত কনভিন্সড। আমি এটা নিয়ে আরো কিছু ইয়ে করবো সামনের দিকে, যে এটা কোনো নির্বাচনই হয়নি। বাট এনিওয়ে, স্টিল দেন আমরা বিএনপি কে বলেছিলাম যে আপনাদের সরকারে ছিলেন না, কাজে আমরা আপনাদের কোনো দোষারোপ করি না। এটা যেটাই হোক, আপনারা এসছেন, আপনারা দেশকে ভালো মতো চালাবেন, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো, এটা আমরা বলেছিলাম। কিন্তু কিন্তু কেন? মানে ওনারা, খুব আমার মনে সংক্ষেপে হয় যদি না বলেন ১৪, ওনারা ১৮, সেই ২৪ ধরনের। এর চেয়ে খারাপ নির্বাচন কেন হলো? 14 নির্বাচনের অসুবিধাটা কি ছিল আমি তোমাকে বলি। সেটা হলো, উনি নির্বাচন করলে নিজের দলীয় সরকারের অধীনে করতে গিয়ে হুম, উনি আমার যখন ডেকেছিলেন কাউকে কিন্তু বাদ দেন নাই। উনি আবার তাদেরকে আমি যেটা তখন তার কথা যে স্মরণ থাকে, বিএনপির অনেককে বলেছিলেন যে আপনারা কিছু মন্ত্রণালয় তন্ত্র নিয়ে আসেন, বা কিছু সুযোগ সুবিধা নিয়ে হলো আসেন। এবং আমাদেরকেও ওনারা বলেছিলেন যে না, এটা আমরা একটা নিখুঁত নির্বাচন করবো, আমি হেরে গেলে হেরে যাবো। তো আমরা বলেছিলাম, কিন্তু এর শেষে বলেছিলাম যে আমরা 2014 নির্বাচনে আমরা আসবো যদি সবাই আসে। পরে সবাই আসানোর জন্য আমরা চলে আসলাম, এসএসআরকে জোর করে করানো হয়েছে। খারাপটা হয়েছে এটাই যে এখানে কিন্তু উনি কাউকে বাধা দেননি আসার জন্য, মানে নির্বাচনে আসতে পারতো সবাই। হুম। মানে বরং বিএনপি ওখানে বোমাবাজি করেছে, গাড়ি ঘোড়া চালিয়েছেন, ওখানে পুলিশ সেন্টার পুড়িয়ে দিয়েছেন, বিএনপির লোকরা এটা করেছে। কিন্তু আওয়ামী লীগের তরফ থেকে নির্বাচনে না আসার জন্য কাউকে বলা হয়নি না। 2026-এর নির্বাচনে আইন করে আওয়ামী লীগকে বাতিল করা হয়েছে, আর আইন না করে আমাদেরকে বাতিল করা হয়েছে। মানে আমাদেরকে তো ইলেকশন কমিশনের সঙ্গে আমরা মিটিংও করতে, সবাইকে মিটিং করাচ্ছে, আমাদের মিটিং করতে ডাকবে না। পরে আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেবে না, তাদেরকে সব সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের বিভিন্ন ভাবে আমাদের লোককে জেলে রাখছে, আমাদের লোককে মিটিং করতে গেলে পুলিশ গিয়ে বাধা দিচ্ছে, আমরা মিটিং মিছিল করতে পারছি না, আমাদের ভোটারদের গিয়ে ধমক দিচ্ছে। হুম। এনিওয়ে, তারপরেও আমরা নির্বাচনে ছিলাম, কিন্তু ওইভাবে নির্বাচন। কাজে এটা ভালো গল্প করতে গেলে ওখানে তো আওয়ামী লীগ কিন্তু তাদেরকে জোর করে বের করে দেয় নাই যে তোমরা আসো না। হুম। 18 সালে যেটা আবার নির্বাচনের ধরেন জামায়াতের নিবন্ধন সাধারণ তো বাতিল নির্বাচন, করে রেখেছিল। ফলে জামায়াতও দল হিসেবে নির্বাচন করতে পারে নাই। জামাতের একমাত্র এইটাই আমি শুধু বলেছিলাম, এবং বারংবার আমি সংসদে বলেছি, সংসদের বাইরে পরবর্তীকালে বলেছি, এটা নিউজ আছে যে জামাতকে নির্বাচন থেকে বাইরে নিষিদ্ধ করা ঠিক না। এবং আমি বিএনপির কথা বলেছিলাম, বিএনপিকে সমান সুযোগ দেওয়া উচিত ছিল। আর 26-এ তো ওনারা কোন নির্বাচনই করেননি। এখানে আমার হিসাবে নির্বাচন 10 থেকে 15% লোক ভোট দিয়েছে, 5.5 কোটি, ওনারা ভোট দেখেছে 7,59,00,000 ভোট
আর ভোট পড়েছে 2 কোটির মতো, মানে 5.5 কোটি ব্যালট মানে ওনারা তৈরি করেছেন। এটা আমি হিসাব করে দেখিয়ে দিয়েছি। যাই হোক, তারপরে ওখানে একটা কথা থাকে, ওখানে ওই নির্বাচনে কিন্তু কাউকে কাউকে বাধা দেওয়া হয়নি, আসলে আসো। কিন্তু এখানে তো আইন করে আপনি বাদ দিচ্ছেন। আপনি তো একতরফা নির্বাচন করছে আইন করে, যে যার ভোট ভোট প্রায় 50% কাছাকাছি। বিএনপি এবং আওয়ামী লীগ মিলে বাংলাদেশের যে কোনো ইলেকশনে 80%-এর উপরে ভোট পেয়েছে সবসময়। তাদের অর্ধেককে আপনি বাদ দিচ্ছেন, তো এটা একতরফা নির্বাচন হলো, এটা তো নির্বাচন হলো না। এটা তো অবাধ হলো না, সুষ্ঠু হলো না, অবাধ হলো না। কেননা সবাইকে দিলেন না আপনি করতে, সুষ্ঠু হলো না, কেননা আমাদেরকে সমান সুযোগ দিলেন না। আর পরবর্তীকালে 100% একটা কারচুপি নির্বাচন করলেন। কাজে এটা তো নির্বাচন, তার ফলে আমরা বলেছিলাম ঠিক আছে, দেশটা যদি ভালো হয় আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেশ তো ভালো হলো না। যেই দোষ ত্রুটির জন্য শেখ হাসিনাকে বিদায় করা হলো, এত লোক জীবন দিল, এত আন্দোলন হলো, সেই জিনিস আমরা শুধু রেখে দিলাম না, এটাকে আমরা আরো কঠিন ভাবে এটাকে আমরা চর্চা আপনি করা শুরু বলছেন করলাম আপনাদেরকে এবং নির্বাচনের দেশটাকে সুযোগ দেয়া হলো টোটালি না। বিভাগ করে ফেললাম। হ্যাঁ, নির্বাচনের সুযোগ দেয়া হলো না মানে কারচুপি, নির্বাচনের সমালোচনা করে বলছেন যে আপনাদের কোনো সুযোগই দেওয়া হয় নাই। এমনকি নির্বাচন কমিশনের সাথে বৈঠকে আপনাদেরকে ডাকা হয় নাই। এই বিষয়গুলো বলতে যে বলছিলেন। মানে ডাকানো ধরেন হয় না, জি। তারপরে আমাদেরকে না, এটা ছাড়াও তুমি যদি জিজ্ঞাসা করো কি কি হয়েছে। একটা হলো নির্বাচন, আমাদেরকে কোনো মিটিংই করতে দেননি নির্বাচন কমিশনের সঙ্গে, আমাদের কোনো কথাই বলেনি। সেকেন্ড হলো, ওদেরকে সবাইকে রেডিও টেলিভিশনে কথা বলতে দিল, আমাদেরকে দেওয়া হলো না। তারপরে থার্ড হলো, ওদেরকে সমস্ত স্টেট প্রোটোকল দেওয়া হলো। এরা হাজার হাজার শত শত কোটি টাকা খরচ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট টাউনে সরকারি প্রোটোকলে তারা বিশালভাবে জনসভা করলো। আমরা জনসভা করতে গেলে পুলিশের নানান ধরনের, আমরা সব ক্যান্ডিডেটকে হয়নি, অনেক ক্যান্ডিডেটকে বাধা দেওয়া হয়েছে। পুলিশ গিয়ে বলছে আপনারা এখানে বেশি বাড়াবাড়ি করেন না, তাহলে আপনাদের বিপদ হতে পারে। আমাদের ক্যান্ডিডেটরা মাঠে ক্যাম্পেইন করতে পারে, আমাদের ভোটার যারা হতে পারে, যারা আমাদেরকে ভোট দিবে, যাদের আমার এজেন্ট হবে, তাদেরকে গিয়ে ধমক দিয়েছেন আমাদের প্রতিপক্ষ পার্টিটা, যে তোমরা যদি যাও তোমাদেরকে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। এবং পরবর্তীকালে আমাদের দুজন দুজন ক্যান্ডিডেট কিন্তু ভয়ে উদ্ধার করেছিলেন। একটা হলেন ব্রাহ্মণবাড়িতে, একটা বগুড়ায়। এই বগুড়ায় সেই ভদ্রলোককে কিন্তু নির্বাচনে 1 মাস পরে বিএনপি আবার আটক করেছে, এখন উনি ছাড়া পাননি। ওনার এগেন্সে একটার পর একটা মামলা, যখন বেল পাচ্ছেন তখন সোন অ্যারেস্ট থেকে আবার মামলা চলছে। কাজে পরিবেশ তো কোনো উন্নত হলো না, যেটার জন্য শেখ হাসিনাকে দোষারোপ করলাম, শেখ হাসিনাকে বাদ দিয়ে আমরা নতুন কিছু করবো চিন্তা করলাম, আন্দোলন করলাম। সেখানে এখন দেখা গেল যে এখন লোকের লোকের মুখে শুনছে, এটা আমার কথা নয়, সাধারণ লোকের মুখের কথা হলো যে আগেই তো ভালো ছিল। আরেকটা কথা নতুন, যেটা একটু আগে আমরা বললাম, যে এভাবে তো দেশ চলতে পারে না, এখন নির্বাচনের দেশ কোথায় যাচ্ছে। নির্বাচনের কথা বলছেন। নির্বাচনের আগে আপনারা হয় বিএনপির সাথে নয় জামাতের সাথে জোটে নির্বাচনে যেতেও আগ্রহী ছিলেন। মানে সেখানে কেন সাড়া পেলেন না? আর এর পরবর্তীতে যোগাযোগ আপনাদের কিরকম? না, আমরা আমরা কারোর সঙ্গে জোট করবো না, এটা ঠিক করেছিলাম। আমাদের একটা উদ্দেশ্য ছিল, একটা সৎ উদ্দেশ্য ছিল দেশের সাথে। এটা অনেকেই জানে, আমি যতটুকু আমি জানি, বিএনপি লোকরা খুব ভালো মতোই জানে ওদের সঙ্গে আমার কত। আমি বলেছিলাম আমি নির্বাচনে সব সেন্টারে সব জায়গায় আমি কন্টেস্ট করবো একটা কারণে, সেটা হলো আমার একটা ধারণা হচ্ছে, যেমন হা না ভোটের ব্যাপারে আমি না ভোট দিতে বলেছিলাম। ধারণা হচ্ছে যে একটা ষড়যন্ত্র চলছে, অন্তর্বর্তীকালীন সরকার, এটা অ্যাকচুয়ালি জামাতের সরকার, এবং এই যে যার অন্যরা আর যে পার্টিগুলো হচ্ছে তারাও মোটামুটি জামাতেরই অঙ্গ সংগঠন, এরা মিলে আরো 5-6 বছর এই দেশটা কন্ট্রোলে রাখতে চাচ্ছে। এটা দুটো, একটা হলো এই নির্বাচনটা যদি আমরা সব জায়গায় না থাকতাম, তাহলে ওনারা যে কোনো সময় নির্বাচনটা বলতো আমরা নির্বাচন করতে পারছি না, আমরা করবো না। এটা এই দোষ দেখি। নির্বাচন যাতে বর্জন করতে না পারে সেই জন্য আমি মনে করেছিলাম মাঠটা ধরে রাখা আমাদের জন্য দরকার ছিল, এবং ওটা আমরা করেছি। আর একটা সেকেন্ড হানা ভোটের কথা আমি বলেছিলাম, যে ওনারা হানা ভোট করছে একটা জুলাই সনদ, এটা কিছু না, এটা এটা অর্ধেক লোককে বাদ দিয়ে ওনারা একটা ঐক্যমত করে একটা করেছে। আমাদের মতো মানুষ যারা পার্লামেন্টে এখন এই পর্যন্ত, আমার ধারণা মতে পার্লামেন্টের কাজকর্মের ব্যাপারে আমার চেয়ে এক্সপিরিয়েন্স লোক আমার ধারণা খুব কম আছে, কিন্তু আমাদেরকে কোনো ডিসকাস, আমি একটা সাজেশন পাঠিয়েছিলাম, ওটাকে রিসিভই করেনি পর্যন্ত, মানে ওখান থেকে ফেলে দিয়েছে। মানে একটা কর্মচারীদের রিসিভ করতে, ওটা কোনো অ্যাকসেপ্ট করে না। তো এই ধরনের একটা করে এনারা করতে, উদ্দেশ্য হলো এই আমরা জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া আমরা ক্ষমতা ছাড়বো না। তো জুলাই সনদ বাস্তবায়ন করতে ওনারা 4-5 বছর সময় নেবেন। এইটার কারণে আমি নির্বাচন করেছি, এবং নির্বাচনে সবাইকে বলেছি না ভোট দিবে। এটা কখনোই হা ভোট দিলে ওনারা এটাকে দেখাবে যে আমরা ম্যান্ডেট পেয়ে গেছি, আমাদের জনগণ আমাদের চাচ্ছে, এখনো বলছে কোথায় ম্যান্ডেট। জনগণ যাচ্ছে, আপনি কি চাচ্ছেন, ওর মধ্যে কি লেখা আছে জনগণ বুঝে? জনগণকে বোঝানোর কোনো সুযোগ দিয়েছেন? কোনো ডিবেট হয়েছে পার্লামেন্টে? কোনোখানে কোনোখানে টক শো হয়েছে এই ইউটিউব চ্যানেলে, যে এটা ভালো, এটা খারাপ, এটা করলে এটা হবে? মানুষে কি বুঝছে?
এখন কতগুলো শিলচাপ্পা মেরে আমরা হাবুড় জয়ী হয়েছি, কাজে আমরা দেশে আন্দোলন করবো, সরকার পতন করাবো। হুম, এগুলো তো আমরা বুঝি, সেই এই দুটো কারণে আমি নির্বাচনে ছিলাম এবং আমার দলকে নিয়ে নির্বাচনে যে জাতির স্বার্থে এটা করতে হবে আমাদের, এবং না চললে দেশে আরো 5 বছর এইরকম শাসন চলবে এবং এই শাসন চললে দেশ ধ্বংস হয়ে যাবে, এবং আমি এটা বিশ্বাস করে জন্য বলেছিলাম। তবে এখন এরা এর থেকে পরিবর্তন করবে, এটা আমার আশা ছিল। আমি নির্বাচনের পরে সবকিছু জেনেও আমি সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিয়ে এখনো দিচ্ছি আমি, কিন্তু দেশকে বিভক্ত করে এক পক্ষকে আপনি শেষ করে দিবেন, এটাও আমার আপত্তি ছিল না যদি করতে পারতেন, এবং করার পরে যদি একটা দেশে একটা স্থিতিশীলতা আনতে পারতেন যাতে দেশের মানুষ ভালো থাকে, তাও আমি রাজি ছিলাম। কিন্তু সেটা আপনারা পারবেন না, শেখ হাসিনা এটা পারে না। জি। কাজে এখন এটা শেখ চিন্তা হাসিনা আবার চিন্তা ফেরার বার্তা করাটা দিচ্ছেন। এখন শেখ হাসিনা ফেরার বার্তা দিচ্ছেন, ডিসেম্বরে ফিরবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। আপনি যেহেতু কথা বলেছেন, মনে হয়েছে যে তিনি ফিরবেন বা ফেরার কোনো প্রক্রিয়া কেমন হতে পারে সেটি কি আপনি বুঝতে পারছেন? না, এটা বোঝার কিছু নেই। আমি রাজনীতিবিদ যেটা যেটা বুঝি, এটা আমি সেদিন আগেও বলেছি, যে উনি যেটা বলেছেন উনি ফিরবেন। আমি মনে করি ওনার জন্য ফেরাটা অত্যন্ত জরুরি। ওনার নিজের জন্য এটা বিরাট একটা স্টেক। ওনার একটা হুম, বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার আছে, অনেক ভালো কাজও করেছেন, খারাপ কাজ যাই করে যাই কিছু বলি না কেন। ওনার একটা আকাঙ্ক্ষা আছে যে যে দেশবাসী তাকে ভালোবাসে প্রচুর, এবং আরো সামনে ভালোবাসবে। কাজেই ওনার যে দোষ ত্রুটি ওগুলো উনি ফেস করবেন এবং উনি জনগণের সামনেই বিচার চাইবেন, যেটা ইসলাম করেছিলেন। ওনাকে অনেকে বলছিল দেশ থেকে চলে যান, উনি বলল, আমি ইলেকশনে যাবো, ইলেকশন গিয়ে জনগণ আমার বিচার করবে। ওনার দলের লোকেরা অনেকে বলেছিল আপনি স্যার নির্বাচন চেন না, বেজ্জত হয়ে যাবেন। নো, কাজে ওনাকে আসতে হবে নিজের অতীত, সরি, নিজের ভবিষ্যতে যেন মানুষ তাকে শ্রদ্ধার চোখে দেখে, সেটা দেখার জন্য, ওনার কর্মকাণ্ডের জন্য যেন উনি প্রশংসিত হন, ওটা ওনার একটা নিশ্চয়ই ডিজায়ার থাকবে। সেকেন্ড হলো, ওনার যে একটা পারিবারিক ঐতিহ্য আছে, ওনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা, এই জিনিসটা বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। কাজী ওনার কাছে এটাকে রক্ষা করার জন্য দরকার। থার্ড হলো, ওনার দলকে যেভাবে হেনস্থা করছে, ওনার জন্য লিডারশিপ সামনে এসে ওনাকে জীবন দিয়ে হলো ওনার দল বাঁচানোর জন্য সামনে আসতে হবে। এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি বলেছি অলরেডি। কাজে আমার বিশ্বাস, যে কোনো পরিস্থিতি হোক যাই হোক, উনি বলেছেন যে ওনার যে বক্তব্য যেগুলো বিভিন্ন জায়গায় আমি দেখলাম, হুম, যে আমি, আমাকে যে ফাঁসি দেয় তাও যাবো, জেল দেয় তাও যাবো, মারা গেলেও যাবো, আমি দেশের মাটিতে মরতে চাই। আই আই থিঙ্ক শি মিনস ইট। এবং তাকে এটা এটা স্বাভাবিকভাবে যে কোনো রাজনৈতিক নেতা যাদের একটু আত্মসম্মান বোধ আছে, তারা এরকমই কথা বলার কথা। হুম। কিন্তু কি প্রক্রিয়ায়? মানে সেটা কি প্রক্রিয়ায় হতে পারে? সেটা তো আমি বলতে পারবো না। প্রক্রিয়া আমি আমি করার মালিকও নই, আমি এটা সাজেস্ট করারও বা মালিক নই। পরিকল্পনার তবে একটা কিছুও কথা, কি জানেন? না আমি, না একটা কথা বলতে পারি এখানে, সেটা হলো প্রক্রিয়া কিছুই লাগে না, জনগণের সমর্থন থাকলে প্রক্রিয়া কেমনি বেরিয়ে যায়। হুম, এটা আমরা তো কিছুদিন আগেই তো 24-এর গণ আন্দোলনে তো দেখলাম আমরা, জনগণের সমর্থন থাকলে প্রক্রিয়া আইন কানুন সব নিজের নিজেই শেপ নিয়ে ফেলে, এবং যে কোনো সময় এটা পুনরাবৃত্তি হতে পারে আচ্ছা, যদি জনগণের সমর্থন আচ্ছা। থাকে। এটা আপনি কিছুদিন আগে, হুম, যেটা আমরা এতদিন বুঝতে পারিনি, ভারতের মতো জায়গায় সরকারকে কিন্তু, এত শক্তিশালী সরকার এবং যথেষ্ট ভাবে তাদের সারা সারা মানে ভারতবর্ষের যে কোনো স্টেটে তারা একেবারে মানে কি বল, মহাপ্রতাপশালী সরকার এবং তাদের কন্ট্রোলে সবকিছু। তারপরেও কিন্তু জনসমর্থনে, জনগণের মতামতের কাছে তাদেরকে নথি স্বীকার করতে হয়েছে। জি, কাজে মানে নিয়ম কানুন পরে কথা, জি, অত জি, প্রথম কথা হলো জনসমর্থন থাকলে যে কোনো নিয়ম তৈরি হয়ে যাবে। জি। তো সেটা কি ডিসেম্বরের মধ্যে সেই জনসমর্থন সেই জায়গায় যাবে বলে মনে হয়? নাকি আসলে মানে সময়টা কি ডিসেম্বর বলে মনে হয়? বর্তমান বাস্তবতা না, থেকে কি বুঝতে পারছেন? ডিসেম্বরটা আমি আমি ব্যক্তিগতভাবে যদি যদি অনেকদিন থেকে রাজনীতির সঙ্গে হয়ে গেছে এখন অনেকদিন, সেখানে আমি যেটা মনে করি যে এই যে শুরু হলো আগস্টের পরে, তো বর্ষাকাল যখন চলে যাবে, তখন আসলে শীতের মৌসুমে বাংলাদেশের পলিটিক্সের যে কোনো ধরনের পপুলার মুভমেন্ট গুলো ওই সময় সাধারণত আর কি আমরা দেখছি, আমরা বর্ষা বদলের চেয়ে শুষ্ক মৌসুমের যে কোনো আন্দোলন, হুম। যে কোনো দাবি দাবা, এগুলো সহজতর হয়। ফলে হতে পারে বলে আপনি এজন্য মনে হয়তো উনি করছেন। সময় নিয়েছেন, আপনি না আমি জানি না, ভারতের এটা আমার পরিস্থিতির কথা ধারণা। আপনার কাছে জিজ্ঞাসা করছিলাম যে শেখ হাসিনার সাথে কথা বলে কোনো বার্তা বা পরিকল্পনা প্রক্রিয়া কিছু বুঝতে পেরেছেন কিনা? আপনি ভারতের কথা বলছেন। ভারতের কাছ থেকেও কোনো বার্তা আছে কিনা? কারণ তিনি ভারতে আশ্রিত। ধরেন আপনি 24 এর না না নির্বাচনের আগেও ভারতে গেছেন এবং ওই কথাটা বারবার আসলে গণমাধ্যমে আসে যে অনেকের সাথে আলাপ হয়েছে, কার সাথে আলাপ হয়েছে বলা যাবে না বা কি আলাপ হয়েছে সেটিও তাদের পারমিশন ছাড়া বলা যাবে না। আপনার সেই বক্তব্যটা যেটি গণমাধ্যমে এসেছিল এয়ারপোর্টে। ফলে এরকম কি কিছু আলোচনা আরো আছে? ভারত কি এখনো কোনো বার্তা দিচ্ছে? আমি আগে ওই কথাটা বলে নিই। এটা একটা অত্যন্ত স্বাভাবিক কথা। আমি হয়তো অসুস্থতার কারণে বাংলাদেশের মানুষের এই মনোবৃত্তিটা আমি হয়তো খেয়াল করতে পারিনি, সরল মনে বলেছি। এটা নিয়মই হলো, যে কোনো দেশের থেকে যে কোনো দেশের সঙ্গে কথা বললে, যে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে কথা বললে, যে কোনো তাদের সাথে
আমার কাছে যেমন পারমিশন ছাড়া আমি কি বলেছি তাদের সেটা তারা প্রকাশ করবে না। হুম, আর আর আমি তাদের কাছে পারমিশন ছাড়া কোনো কথা প্রকাশ করবো না। পারমিশন কথাটা বলা এবং ভারতের কাছে কারণে বলাটাই আমার জন্য একটা, আমি গোলামি হয়ে গেছে। ভারতের গোলামি যদি করতাম তাহলে তো 2014 সালে তো আমি নির্বাচন করিনি। তখন কিন্তু ভারত প্রকাশ্যভাবেই বলেছিলেন, মানে আমাদের নেতা আলাস হোসেন মাহমুদের সাথে স্টেটমেন্ট দিয়েছিলেন। কাজে ওইটা বলে আমাকে ছোট করার জন্য চেষ্টা করা হয়, এখনো হচ্ছে। ওটা যে কিছু যায় আসে না, ওটা স্বাভাবিক কথা। আমি যখন একটা পলিটিক্যাল লোকের সঙ্গে যাবো, কোনোখানে কারোর সঙ্গে কথা বলবো, যে কোনো ধরনের লোক হোক, এজেন্সির লোক হোক, সাংবাদিক হোক, তখন ওরা হয়তো বলতে পারে যে আপনি যেটা, আমি হয়তো অনেক সময় বলি যে আমার কথাগুলো তোমরা এইভাবে আবার সবটাই প্রকাশ করো না। তোমাদেরকে যেটা বললাম হয়তো অনেকের বিপদ হতে পারে, অনেকের কথা অনেকভাবে বলেছি অনেক সময়। তখন ওদের কাছেও আমার একটা ইয়ে থাকে যে কোনটা বলবো কোনটা বলবো না। কাজে ওরাও ওটা ঠিক করে দেয়, এবং সমস্ত সময় যে কোনো দেশের যে কোনো রাজনীতিবিদদের মিটিং এর পরে এই যে জয়েন্ট কমিউনিকে হয় বা অথবা আলাদাভাবে বললেও ওইভাবেই ঠিক করা থাকে কোনটা কি বলবে। আমি ওটাই বলেছিলাম, হুম, সর্ববিশ্বাস। তবে কারো আমি দেশের স্বার্থের উপরে কারো স্বার্থ কোনোদিন দেখিনি। এবং আমি কিন্তু 2014 শুধু নির্বাচিত হতে পারতাম এবং নির্বাচিত মন্ত্রী হতে পারতাম, এবং 2014 পরে আমাকে মন্ত্রী হওয়ার জন্য পরবর্তী সরকার আমাকে অফার দেওয়া হয়েছিল, আমি কিন্তু সেটাও গ্রহণ করিনি। এটা অফিসিয়াল রেকর্ড আছে, ডকুমেন্ট আছে, আমার কাছে নেই বাট গভর্নমেন্টের কাছে আছে। কাজে ওটা বলে আমাকে আমি ওখানে বিক্রি হয়ে গেছি ভারতের কাছে, এর কাছে, এটা আমার কাছে বলে আমার মনে হয় কেউ খুব সুবিধা করতে পারবে না। হুম। আমার কিন্তু কোনোখানে আমার ভারত এই যে বার্তা দেয় মানে যে আপনি বলছিলেন যে সেটি মানে ২ পক্ষের কথোপকথন সেটি বাইরে বলা যায় না এটি নরমস। কিন্তু তাহলে এই যে কথোপকথন হয় যেটি আসলে বলা যায় না ধরনের ব্যাপার বা আলাপ হয়, কার সাথে না আলাপ হয় না না সেটিও খুব না বেশি পাবলিক করা যায় না। এরকম কি কিছু এখনো হচ্ছে কিনা? মানে না এখনো না কোনো না না না, বার্তা আমি আসছে এটা কিনা? বলিনি। আমি কিন্তু বলছি যে কিছু বলা যায় না তা নয়। মানে কি বলবো ওটা মোটামুটি ঠিক করে দিতে, এখানে আমি করি আমেরিকান এম্বাসির সঙ্গে বা ব্রিটিশ এম্বাসির সঙ্গে বা কারো ইউরোপিয়ান এম্বাসি বললে অনেক সময় বলি আমরা কতটুকু বলতে পারি তোমার বাইরে, বা তোমরা কি বলতে চাও, ওরা একটা বলে যাবে আমরা এই কথা বলবো। এটা একটা স্বাভাবিক ভদ্রতা। আচ্ছা, আর একটা কথা হলো, আমি যেটা বলতে ইচ্ছিলাম তখন, হুম, যেহেতু আমরা জাতি হিসাবে ঐক্যবদ্ধ হতে পারছি না, সেই জন্য আমাদের রাজনীতিটা বাইরে থেকে কন্ট্রোল হচ্ছে। আর এখন যেটা জটিলতা, আমি যেটা বলতে গিয়ে বোধহয় শেষ পর্যন্ত বলতে পারিনি, সেটা জটিলতা হলো বর্তমান সরকারের একটা বড় ধরনের চ্যালেঞ্জ হলো বিভিন্নমুখী স্বার্থের সংঘাত। সবারই কিন্তু আমাদের উপর একটা কর্তৃত্ব সৃষ্টি হয়ে গেছে। সেটা শুধু ভারত নয়, আমাদের এখন এখন অনেকের কথাই তো শোনা যাচ্ছে। এখন নাম বলতে গেলে তো অনেক কথা বলতে হয়, যেটা এখন আমেরিকার কথা আসছে, এখন চায়নার কথা আসছে, এখন আবার পাকিস্তান, টার্কি, আদার আদার এটাও একটা কথা আসছে। কাজে আমরা এখন অনেকেই আমাদের রাজনীতির টানাপোড়েন করছে, কিন্তু সবার কিন্তু এক স্বার্থ নয়। কাজে এখানে সবাইকে ম্যানেজ করা খুবই কঠিন ব্যাপার, এবং কাকে ম্যানেজ করলে আবার কে কি কি ধরনের স্টেপ নিবে, এটাও কিন্তু একটা কঠিন ব্যাপার আছে, যেটা যেটা কিন্তু বর্তমান সরকারের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ বলে আমার মনে হচ্ছে। যে এটাও কিন্তু ওনাদেরকে সামলাতে হবে, যে আমি এদের কথায় করলাম, এটাতে আবার আরেক পক্ষ কি মনে করবে, আবার আর এক পক্ষ কি মনে করবে, এবং হুম। তারা আবার এটার জন্য কি সৃষ্টি করতে পারে, কি সমস্যা আমাদের জন্য সৃষ্টি করতে পারে। এটার একটা আহ, একটা চ্যালেঞ্জ এই সরকারকে সবসময় মোকাবিলা। আমি আমার একটা আর্টিকেল লিখেছি, হুম। বড় একটা সমস্যা সরকারের জন্য চ্যালেঞ্জের অন্তর। কথা বলছেন। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম হ্যাঁ, আসলে মূল প্রশ্নের উদ্দেশ্য ছিল যে এখন আপনারা কোনো বার্তা পাচ্ছেন কিনা? সেটি ভারতের কাছ থেকে হোক, বিশেষ করে ভারতের কাছ থেকেই বা ধরেন আপনারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে বা দূতদের সাথে কথা বলবার সুযোগ হয়। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আপনাদের কাছে আপনি আন্তর্জাতিক একটা সমীকরণের কথা বলছিলেন। ফলেই এই প্রশ্নটা যে আপনারাও কি কোনো বার্তা পাচ্ছেন কিনা? না আমি সেরকম ভাবে ব্যক্তিগতভাবে কোনো বার্তা পাইনি। এমনি আমরা যতটুকু বুঝতে পারছি আর কি, যে সকলেরই একটা নিজস্ব এজেন্ডা আছে, এবং সকলেই চাইবে তাদের এজেন্ডা যাতে পূরণ হয়, এবং যারাই এজেন্ডা তাদের পূরণ হবে না, হুম, তারা এটাকে কাউন্টার করার জন্য কিছু মেজার নিতে পারে। এটা আমি ধারণা করছি, আমাকে কেউ কিছু বলেনি। জি। এটা স্বাভাবিক আর কি। জি। আপনার কাছে যদি যেহেতু আপনি মানে অনেক অভিজ্ঞ রাজনীতিবিদ এবং আপনি অ্যা মানে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। সরকার বিরোধী দল বিভিন্ন মানে সম্পৃক্ততা আপনার আছে। ফলে আপনার সেখান থেকে একটা যদি আপনার কাছে একটা জানতে চাই যে আপনি আসলে সামনে কি দেখতে পাচ্ছেন? ধরেন ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার ঘোষণা আছে বা তার আগে পরে যদি আসেন বা না আসেন, সেই বাস্তবতা কেমন? বা তারপরে রাজনীতি আপনার কাছে কেমন মনে হচ্ছে? এখন আবার জামাত একটা আন্দোলনের ডাকও দিচ্ছে। সরকার পতনের কথাও এমনকি বলে ফেলছে যে আবার একটা গণ অভ্যুত্থান। আপনার কাছে সামনে পরিস্থিতি কেমন মনে হচ্ছে? না, রাজনৈতিক জামাত পরিস্থিতি। সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলনে তেমন ভাবে যাবে না যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ আছে। একেবারে আওয়ামী লীগ কোনো কারণে, যেটা আমি মনে করি কখনোই সম্ভব হবে না, আওয়ামী লীগের মতো দলকে একটা, আপনারা যারা চিন্তা করছেন এরা বোকার স্বর্গে বাস করছে।
তো তারপর আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেলে তারা হয়তো প্রতিপক্ষ হয়ে দাঁড়াবেন। তা আগে পর্যন্ত ওনারা কোনো সময় প্রতিপক্ষ হবেন না। এগুলো যেটা করছেন এটা কিছুটা হলো একটা নাটকীয়তা বলে আমার মনে হয়। আমি ব্যক্তিগতভাবে হুম, আমি এটাই বিশ্বাস করি। কাজে ওনারা কোনো আন্দোলন সেভাবে যাবেন না। তবে হ্যাঁ, শেখ হাসিনা আসলে পরে এবং আসার পরে ওনাকে জেল দেখ, যাই করে ফাঁসি দেখ, গুলি করে মেরে ফেলে, যাই করে হোয়াট এভার